আসসালামু আলাইকুম। তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের এক্সাম ব্যাচ কিন্তু অলরেডি আমাদের লঞ্চ হয়ে গেছে। তবে তার আগে তোমাকে কিছু দিক নির্দেশনা দেওয়ার আছে আমার। তো এইটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি ফ্লো চার্ট মেইনটেইন করব এবং তোমার যেকোনো পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ফ্লো চার্ট মেইনটেইন করবা এবং ফ্লো চার্ট মেইনটেইন করার সবথেকে ভালো যেই দিকটা রয়েছে সেটা হচ্ছে যখন তুমি ফ্লোতে যাও তখন কিন্তু আসলে তুমি জানো তোমার পরবর্তী কাজটা কি বা হচ্ছে তোমার কাজটা শুরু করতে হবে কোত্থেকে। তো সবার আগে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক্সাম ব্যাচ বাই বি ব্রেইনার একটা ফ্লো চার্ট দেখবো আমরা কিভাবে এক্সাম দিব বা হচ্ছে এক্সাম পর্যন্ত আমার যাওয়ার জন্য যে প্রিপারেশন রয়েছে এই প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত। ওকে, তো প্রথমত দেখো আমাদের হচ্ছে রুটিন ওয়াইজ এক্সাম, তার মানে হচ্ছে তোমার প্রথম যেই কাজটা সেটা হচ্ছে আমাদের রুটিনটাকে লক্ষ্য করা। অর্থাৎ আমরা যে রুটিনটা তোমাকে প্রোভাইড করব এই রুটিনের সাথে তোমার একটা রুটিন তৈরি করা। এরকম ধরো আমি তোমাকে হচ্ছে একটা অধ্যায়ের পরীক্ষা নিব আগামী পরশুদিন। তো তোমার ওই অধ্যায়টা খুব ভালো করে পড়া নেই, তুমি কি করবা আজকে থেকে পড়াটা শুরু করে দিবা, অথবা পরশুদিন তোমার ভালো একটা অধ্যায় প্রিপারেশন নেয় এমন একটা অধ্যায়ের পরীক্ষা। তো তুমি যে কাজটা করতে পারো যে আগামীকালকে থেকে তুমি এই অধ্যায়টার প্রিপারেশন নিতে পারো। তাহলে আজকের দিনটা তুমি কি করবা, আজকের দিন তোমার কোনো জায়গায় যদি ল্যাকিংস থাকে বা কোনো গ্যাপ থাকে সেই জায়গাটা তুমি কিন্তু পূরণ করতে পারো। এবং এভাবে তোমার নিজের সাথে যে রুটিন এবং আমাদের যে রুটিন এই দুইটার মধ্যে যখন তুমি একটা সিনক্রোনাইজেশন করবা তখন কিন্তু আলটিমেটলি তোমার সব থেকে বেশি সময় বাঁচবে এবং টাইম কিন্তু তোমার সব থেকে শর্ট। এই জিনিসটা মাথায় রেখে তোমার এই রুটিনের ব্যাপারটা সাজাতে হবে। ওকে, এরপর ধরো পরশুদিন তোমার অধ্যায়টার নাম হচ্ছে, ধরে নিলাম আমরা কোষ বিভাজন। এখন এই কোষ বিভাজন অধ্যায় থেকে আমরা হচ্ছে পড়াশোনা করব। এখন এই যে কোষ বিভাজন অধ্যায় থেকে পড়াশোনা করব, সবার আগে তোমার যে কাজটা করতে হবে সম্পূর্ণ অধ্যায়টা তোমার একবার পড়তে হবে। এখানে কোনো দাগানো লাইন থাকবে না, এখানে কোনো এক্সট্রা ইনফো থাকবে না, এখানে কিছুই থাকবে না। সম্পূর্ণ অধ্যায়টা আমাদের আবুল হাসান স্যারের বইয়ের সম্পূর্ণ অধ্যায়টা তোমার একবার পড়তে হবে। এবং এই অধ্যায়টা পড়ার পরে তোমাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে এখানে আমার স্পেসিফিক জায়গা কোনগুলো, যে জায়গাগুলো পড়লে আমার জন্য একটু বেশি বেটার আউটকাম আসতে পারে। এবং এই জন্যই কিন্তু হচ্ছে আমাদের লেকচার স্লাইডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এটা যদি তুমি হচ্ছে আমাদের কোর্সে থাকো, ফুল কোর্সে তো ভালো, আর যদি আমাদের এক্সাম ব্যাচে থাকো সেক্ষেত্রে তোমার কোনো সহায়ক বই ইউজ করতে পারো। তবে আমি বলবো যে আমাদের সামনে যে শর্ট কোর্সটা আসবে সেই কোর্সটা কিন্তু তোমার ভর্তি হয়ে যেতে হবে। তাহলে কিন্তু তোমার জন্য জিনিসটা অনেক বেশি ইজি হবে। এবং তুমি যদি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে থাকো তাহলে বেশ ভালো, তাহলে হচ্ছে তোমার খুব সামান্য পেমেন্ট আমাদের শর্ট কোর্সে ভর্তি হতে পারবে। এটা পরের বিষয়, আগে তো তোমার আমাকে দেখতে হবে যে আমার এক্সাম কেমন বা আমার সিস্টেম কেমন। সো সেক্ষেত্রে তুমি হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, অথবা ফুল কোর্সে ভর্তি হলে আগামী 3টা কোর্স সব তোমার জন্য ফ্রি। ওকে, ঠিক আছে। সো তুমি যদি হচ্ছে একদম ডেডিকেটেডলি এবং প্রথম থেকে বেসিক সহকারে প্রিপারেশন নিতে চাও, তোমার জন্য বেস্ট কোর্সটা হচ্ছে কি আমাদের ফুল কোর্সটা। কারণ এই কোর্সের মধ্যে তুমি এক্সাম ব্যাচ, শর্ট কোর্স বা যেকোনো যা কিছু আসুক না কেন সবকিছু অ্যাক্সেস পেয়ে যাবে। আচ্ছা, সো এটা কথা পরে। সো লেকচার স্লাইড দিয়ে গুরুত্বপূর্ণ অংশ পড়া, এটার মানে কি একটু পরে বুঝায় বলতেছি, এটা একটু রাখো। এরপর দেখো পূর্ববর্তী প্রশ্নোত্তর চেক আপ, এটার ব্যাপারটা আমি এখানে দেখাবো। তবে তুমি আগে লেকচার স্লাইডটা পড়বা সম্পূর্ণ বইটা দেখার পরে, এরপরে কিন্তু তুমি পূর্ববর্তী প্রশ্নোত্তরে চেক আপে যাবা। কারণ তুমি যখন এইটা দেখবা সম্পূর্ণ অধ্যায় যখন পড়বা তখন তোমার মাথায় এটা থাকবে না যে এই অংশটা গুরুত্বপূর্ণ না এই অংশটা গুরুত্বপূর্ণ। তখন আলটিমেটলি তুমি সম্পূর্ণ অধ্যায়টায় পড়তেছো এবং এটা তোমার জন্য কতটা ইফেক্টিভ হবে একটু পরে জানাচ্ছি। সো এ কারণে তোমার আগে নির্দিষ্ট অধ্যায় পড়তে হবে, এরপরে লেকচার স্লাইড, এরপর পূর্ববর্তী প্রশ্নোত্তর চেক আপ করতে হবে যে আমার কোন জায়গা থেকে প্রশ্ন ভালো এসেছিল বা বেশি এসেছিল। ওকে, ভেরি গুড। এরপরে হচ্ছে তোমার প্রশ্নোত্তর তুমি চেক আপ করলা, দেখলা যে এই জায়গাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এবারে তোমার যে কাজটা করতে হবে তোমার এক্সামের জন্য ব্যাখ্যামূলক প্রশ্নগুলো বেশি পড়তে হবে। এটার মানে কি, ধরো তোমার হচ্ছে কোনো একটা প্রশ্ন আছে, সরাসরি প্রশ্ন যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন ধরনের বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন, এটা কিন্তু কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন না। বাট যখন তোমাকে লম্বা কোনো প্রশ্ন করা হবে, যে তোমাকে হয়তো বা প্রশ্ন করা হতে পারে যে নিচের কোনটি প্রোফেজের ক্ষেত্রে প্রযোজ্য নয় বা নিচের কোনটি প্রোফেজের বৈশিষ্ট্য নয়, এটা কিন্তু একটা ব্যাখ্যামূলক প্রশ্ন। ব্যাখ্যামূলক প্রশ্ন কোন হিসাবে, যখন তুমি প্রোফেজের বৈশিষ্ট্য নয় পড়তে যাবা তখন কিন্তু অবশ্যই তোমার প্রোফেজের সব কয়টা বৈশিষ্ট্য পড়তে হবে, এরপরে তোমার সঠিক উত্তর দেখাতে হবে। এ কারণে এই ধরনের প্রশ্ন তোমাকে বেশি পড়তে হবে। আই গেস তুমি হচ্ছে জিনিসটা বুঝতে পেরেছো যে ব্যাখ্যামূলক প্রশ্ন কেন বেশি পড়া দরকার। কারণ বিগত বছরে যদি তোমার ধরো যে একটা প্রশ্ন আসলো যে নিচের কোনটি সমীকরণিক কোষ বিভাজন, এটা কিন্তু সবাই পারবে। এটা কিন্তু যে প্রিপারেশন নিয়েছে
সে অবশ্যই পারবে, যে প্রিপারেশন নেয়নি সেও একাডেমিক পড়ে এখানে এসেছে, সেও পারবে। কিন্তু যখন নিচের কোনটি প্রোফেজের বৈশিষ্ট্য নয়, এইটা গত বছর এসেছে মেটাফেজের ক্ষেত্রে, এই বছর যখন প্রোফেজের ক্ষেত্রে আসবে, তো তুমি তো অবভিয়াসলি সম্পূর্ণটা পড়ে রাখছো, তখন কিন্তু তোমার জন্য অ্যান্সার করার সুবিধা হবে এবং এখান থেকেই তুমি কিন্তু মেধা তালিকায় স্থান নিয়ে নিবে। তো এক্সামের জন্য ব্যাখ্যামূলক প্রশ্নটা বেশি পড়তে হবে এবং সবার শেষে যেই ব্যাপারটা তোমাকে অন্যান্য সব পার্টিসিপেন্টের থেকে অনেক বেশি ইউনিক করে তুলবে, সেটা হচ্ছে নিজে প্রশ্ন তৈরি করে কয়েকবার পড়ে নেওয়া। এটা কেমন ব্যাপার একটু পরে তোমাকে আমি দেখাচ্ছি। সো আমরা একটু সামনে আগাই। সামনে আগালে দেখবো যে এইটা হচ্ছে আমার রুটিন। ধরো হচ্ছে তোমার এখানে সাবজেক্ট, তুমি হচ্ছে এই সপ্তাহে আমরা কোন কোন সাবজেক্টের পরীক্ষা নিব, তুমি খুব সুন্দর করে এটা তুমি প্রিন্ট আউট করে নিবা এবং তারপরে হচ্ছে এখানে লিখবা যে আমার এই সাবজেক্ট হচ্ছে এখানে। তো ধরো তোমার হচ্ছে জীববিজ্ঞান, জীববিজ্ঞান কোন তারিখে, ধরো তোমার হচ্ছে সানডে, ওকে সানডে টিক, ওয়েডনেসডে, ওয়েডনেসডে টিক, আবার হচ্ছে স্যাটারডে, স্যাটারডে টিক। আবার ধরো আইকিউ পরীক্ষা কবে কবে, এরকম করে তুমি হচ্ছে খুব সুন্দর একটা রুটিন তৈরি করে নিলে এবং একই সাথে আমি তোমাকে আরো একটা রুটিন দিয়ে দিব, যে রুটিনে কি তুমি নিজের জন্য একটা রুটিন তৈরি করে নিবা যে আমার এইটুকু পড়া, আমার পরীক্ষার জন্য এতটুকু পড়া, দুইটাকে সামঞ্জস্য করে কিন্তু তোমাকে আগাতে হবে। ওকে, আচ্ছা গেল। এরপর দেখো পড়া। পড়া বলতে আসলে আমি তোমাকে কি বোঝাচ্ছি, পড়া বলতে আমি তোমাকে আসলে কি বোঝাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যাপারটা হচ্ছে সবার প্রথমে তুমি সম্পূর্ণ বই পড়বে, এরপরে তুমি দাগানো লাইন পড়বে, এরপরে তুমি অধ্যায়ের শেষে গুরুত্বপূর্ণ তথ্য পড়বে, গুরুত্বপূর্ণ তথ্য পড়ার পরে তুমি অনুশীলনীর প্রশ্ন পড়বে, অনুশীলনীর প্রশ্ন পড়ার পরে তুমি হচ্ছে বিগত বছরের প্রশ্ন ধরে ধরে দাগাবে। এবং এটা যে কত ইফেক্টিভ হবে, এটা যখন তুমি হচ্ছে সম্পূর্ণ বইটা পড়ার পরে, দেখো এটা কিভাবে সার্কুলেট করছে, সম্পূর্ণ বই থেকে ঘুরতে ঘুরতে গিয়ে এখানে এসে পৌঁছেছে, অর্থাৎ সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেছে তোমার সম্পূর্ণ বই পড়ার পরে। এটা কিভাবে হেল্প করবে, যখন তুমি সম্পূর্ণ বইটা পড়ে ফেললা, তখন কিন্তু তোমার সম্পূর্ণ বইয়ের, বই বলতে সম্পূর্ণ চ্যাপ্টার আর কি, তো সম্পূর্ণ চ্যাপ্টারের মানে কানা থেকে করি সবকিছু তোমার হচ্ছে আয়ত্তে আছে। এখন তুমি যখন বিগত বছরের প্রশ্ন দেখবা যে নিচের কোনটি কোষ বিভাজনের এই ক্ষেত্রে প্রযোজ্য, তখন তুমি সাথে সাথে জানো যে বইয়ের এই জায়গায় এই জিনিসটা আছে। তার মানে কি, তার মানে তোমার বিগত বছরের প্রশ্ন যখন তুমি দাগাতে যাচ্ছ, তখন তোমার প্রশ্নের এই দাগানো বা প্রশ্ন ফাইন্ড আউট করার যে সময়, এটা প্রায় 29% থেকে 35% পর্যন্ত বেঁচে যাবে। ওকে, এটা হচ্ছে আমি একদম আন্দাজে বলছি, এরকম কিছুই না, তোমার হচ্ছে অনেক সময় বেঁচে যাবে, এটা বুঝাইতে চাইছি। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আমার মানে ইনিশিয়াল যে ব্যাপার, পড়ার ক্ষেত্রে আমি কি মেনটেন করব। ওকে, সম্পূর্ণ বই পড়বো, এরপরে দাগানো লাইন পড়বো, অধ্যায়ের শেষে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো পড়বো, অনুশীলনের প্রশ্ন পড়বো এবং সবার শেষে গিয়ে আমি বিগত বছরের প্রশ্ন দাগানো বা হচ্ছে দাগানো প্রশ্ন ধরে, কি বলতেছি, প্রশ্ন ধরে দাগাবো। ওকে, আচ্ছা। এরপর দেখো, এই যে তোমাকে যেটা বলতেছিলাম যে আমাদের 3 নাম্বার পয়েন্ট সম্ভবত যে আমাদের লেকচার স্লাইডের ব্যাপারটা কি। ধরো তুমি হচ্ছে যখন এরকম করে লেকচার স্লাইডটা পড়লা, এটা হচ্ছে ফ্যানোরোগামস, তার মানে হচ্ছে ফ্যানোরোগামস পুষ্পক উদ্ভিদ, ইক্রিপ্টোগামস মানে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, তার মানে এটার কোনো কি নাই, এটার কোনো হচ্ছে কোনো প্রকার ফুল নেই। লোয়ার ক্রিপ্টোগ্যামসের মধ্যে কে পড়ছে, শৈবাল, দুঃখিত ছত্রাক, শৈবাল। ওকে, ভালো কথা, শৈবাল ছত্রাক গেল। এরপরে হচ্ছে আমরা দেখব যে আমাদের এরকম করে আমাদের প্রত্যেকটা স্লাইড এরকম করে থাকবে শর্ট কোর্সে। তো এরপরে দেখবো কি ফ্যানোগ্রামস, এটা হচ্ছে সব থেকে উন্নততর উদ্ভিদ, তার মানে সপুষ্পক উদ্ভিদ, বেশ ভালো। আচ্ছা, এরপরে তোমার এই যে তুমি দেখলা ফ্যানোগ্রামস, এটার থেকে তোমাকে জানতে হবে যে এই যে পুষ্পক উদ্ভিদ, এই পুষ্পক উদ্ভিদের মধ্যে কে কে আছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে পুষ্পক উদ্ভিদের মধ্যে কোন দুইজন আছে। ওকে, এরপর হচ্ছে ক্রিপ্টোগ্রামস। ক্রিপ্টোগ্রামস কি, এর থেকে একটু লোয়ার, এই যে আমাদের হচ্ছে যে মগডালে থাকে সে সব থেকে উঁচু, তাহলে উঁচু থেকে ফ্যানোগ্রামস। এরপরে হচ্ছে ক্রিপ্টোগ্রামস, ক্রিপ্টোগ্রামসকে একটু কম বা হচ্ছে একটু ছোট ভাই এটার, অর্থাৎ এটা থেকে একটু ছোট, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। ওকে, এরপরে হচ্ছে এটার মধ্যে আবার দুইটা পোর্শন আছে, হায়ার ক্রিপ্টোগ্রামস এবং হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্রামস। হায়ারের মধ্যে কে আছে, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। লোয়ারের মধ্যে কে আছে, লোয়ারের মধ্যে আছে আমার শৈবাল এবং ছত্রাক। তো এই জিনিসগুলা তোমাকে অনেক বেশি ভিজুয়ালাইজ করতে হবে এবং এই ভিজুয়ালাইজেশন পাওয়ারটা যত তোমার বেশি হবে, তত তুমি পরীক্ষার হলে একদম রিল্যাক্সে প্রশ্ন পড়ে উত্তর করতে পারবে। ওকে, আচ্ছা। এরপর দেখো, এরপরে হচ্ছে ধরো তোমার হচ্ছে এরকম সুন্দর করে আমাদের স্লাইডে এরকম সম্পূর্ণ তথ্যগুলো এরকম সাজানো থাকবে এবং এই তথ্যের মধ্যে এটাকে দেখো তুমি হচ্ছে দেখলেই বুঝতে পারতেছো যেটা হচ্ছে ইন টোটাল একটা সংক্ষিপ্ত তথ্যাবলী। এবং এই তথ্যাবলীর মধ্যে দেখো যে পুষ্পক উদ্ভিদ, ফ্যানোগ্রামস, অপুষ্পক উদ্ভিদ, ক্রিপ্টোগ্রামস এরকম করে সবকিছু সাজানো থাকবে। এটা হচ্ছে তোমার কি, এটা তুমি যখন পড়তেছো দুইটা জিনিস কাজ করবে এখানে, একটা হচ্ছে প্রথমত তোমার হচ্ছে এটা ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়াবে, দ্বিতীয়ত হচ্ছে এটা তোমাকে এরকম ছোট ছোট তথ্যাবলীকে মাথায় রাখতে সহায়তা করবে। ওকে, এরপর দেখো যে এটা হচ্ছে আমার ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার 4টা যে বিশেষ বৈশিষ্ট্য এটা খুব সুন্দর করে লেখা আছে। তার মানে 4টা বৈশিষ্ট্য ইন টোটাল একটা ছবিটার মধ্যে আমি দেখে ফেললাম। তার মানে আমার যে এই যে
তোমার আইসাইট বা হচ্ছে আমরা যেটা বলি যে আমাদের ফটোজেনিক যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা দিয়ে কিন্তু আমি এটা অনেক সুন্দরভাবে মনে রাখতে পারবো। ওকে, আচ্ছা এরপর দেখো, ধরো তুমি হচ্ছে একটা হাইড্রার পড়া পড়তেছো। এখন হাইড্রার চারটা সব থেকে গুরুত্বপূর্ণ মুক্তজীবী, মাংসাশী, মুকুলোদ্গম, অযৌনজনন, মুঠা পানির প্রাণী, এই চারটা জিনিস দেখো তোমার পরীক্ষায় কিন্তু সবকিছু আসবে না, তোমাকে কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে না যে হাইড্রা কিভাবে চলে বা হচ্ছে হাইড্রার চলন ব্যাখ্যা করো। তোমাকে কি জিজ্ঞেস করবে যে নিচের কোনটি হাইড্রার বৈশিষ্ট্য, হাইড্রা কোন ধরনের প্রাণী, এই ধরনের প্রশ্ন। সো হাইড্রা কোন ধরনের প্রাণী, চারটা অপশনের চারটা অপশনই তোমার এখানে আছে। তার মানে একটা স্লাইড দিয়ে তুমি কিন্তু চারটা প্রশ্নের উত্তর পড়ে ফেললা। তো এভাবেই কিন্তু তোমাকে পড়তে হবে। ওকে, আচ্ছা আবার দেখো, এই যে এই জিনিসটা আমার খুব ফেভারিট, আমি হচ্ছে এই জিনিসটা করতেছি এবং এই জিনিসটা অসাধারণ একটা জিনিস যে হাইড্রার চারটা বিশেষ বৈশিষ্ট্য। নিডারিয়ান পর্বভুক্ত প্রাণী, এর কারণে সে ডিএস্টরি বা ডিপ্লোব্লাস্টিক, তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে টটিপটেন্সি বা টটিপটেন্ট ক্ষমতা, এবং সে কোন কোষীয় মাত্রার প্রাণী বা হচ্ছে কোন সংগঠন ক্রমমাত্রার প্রাণী, কোষটিস্যু সংগঠন ক্রমমাত্রার প্রাণী। চারটা প্রশ্ন একটা স্লাইডের মধ্যে, একটা নির্দিষ্ট টপিকের মধ্যে, শেষ। ওকে, তারপর দেখো, তারপরে হচ্ছে এইখানে বাংলাদেশে 3 প্রজাতির হাইড্রা আছে, কোন কোন প্রজাতি আছে। এবারে এই জিনিসটা দেখো, এইখানে তোমার কিন্তু ফটোজেনিক একটা জায়গা থেকে তুমি আজীবন মনে রাখতে পারবা হাইড্রো অলিগেট্টিস কি বর্ণের, বাদামি বর্ণের। হাইড্রো ভিরিডিসিমা কোন বর্ণের, সবুজ বর্ণের। হাইড্রো ভালগারিস কোন বর্ণের, এটা হচ্ছে কি হলদে বাদামি বর্ণের, শেষ। জাস্ট হচ্ছে তুমি পড়লাও না, জিনিসটা কিন্তু তুমি পড়ো না এখানে যে আমার এটা কোন বর্ণের। সো এটা কিন্তু তুমি এভাবে মনে রাখা, এই স্মার্ট সলিউশনটা কিন্তু তোমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আবার দেখো এরকম একটা ভিজুয়ালাইজেশন আমরা একটু দেখি। যে এখানে আমরা বলতেছি যে রুই মাছের দেহটা কেমন, স্ট্রিমলাইন। এখন স্ট্রিমলাইন বলতে আসলে কি বোঝায়? একটা শিপ আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মাকু আকৃতির। মাকু আকৃতির মানে কি, যে সামনে হচ্ছে দুই সাইডে হচ্ছে কি, দুই সাইডে হচ্ছে চ্যাপ্টা, চ্যাপ্টা কি বলতেছি সরু, আর মাঝখানটা পেটটা কি, পেটটা হচ্ছে মোটা। ওকে, আচ্ছা এখন আমাদের রুই মাছের দেহ কি এরকম, যে কারণে সে যখন চলে তখন কি হয়, তখন হচ্ছে পানি দুইটা কেটে যায়, দুই সাইড থেকে কেটে যায়, এবং তার যে যাত্রাপথ আছে সেই যাত্রাপথে থাকে কি, তাকে হচ্ছে পানি বাধা দেয় না। তার মানে রুই মাছের দেহ কোন প্রকৃতির, স্ট্রিমলাইন প্রকৃতির। শিপ দিয়ে আমরা এটা ইজিলি মনে রাখতে পারবো। এবং এ কারণেই কিন্তু তোমার এই ধরনের জিনিসপত্র কিন্তু অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক বেশি তোমাকে ভিজুয়ালাইজ করতে সাহায্য করে। জীববিজ্ঞান মানেই কি, জীববিজ্ঞান মানেই হচ্ছে যত বেশি ভিজুয়ালাইজ তত বেশি ভালো পারা। ওকে, না এরপর দেখো, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 2022 সালে সেট 8-এ, মানে আমাদের 22 সাল থেকে তো হচ্ছে সেট ভিত্তিক এরকম। তো তোমাকে যেটা প্রশ্ন মানে বলেছিলাম আমি আমাদের ফ্লো চার্টে, যে এবারে হচ্ছে আমি বিগত বছরের প্রশ্নগুলো দেখব কিরকম। যে আমার একটা প্রশ্ন এসেছিল যে গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ থেকে পেপসিনোজেন নিঃসৃত হয়, একটু ভুলে গেছে, সমস্যা নেই। সো এখন এই যে কোন কোষ থেকে পেপসিনোজেন নিঃসৃত হয়, এইটা যখন আমি পড়তে যাব তখন কিন্তু আমি শুধু জাইমোজেনিক সেল বা চিফ কোষ এইটাই পড়বো না, একই সাথে আমার আর্জেন্টাফিন কোষ থেকে কি নিঃসৃত হয়, আমার মিউকাস কোষ থেকে কি নিঃসৃত হয়, কিংবা আমার হাইড্রোক্লোরিক নিঃসৃত করা অক্সেন্টিক সেল কি নিঃসৃত করে সেটাও আমি পড়বো। তার মানে যখন তুমি সম্পূর্ণ অধ্যায়টা পড়ে ফেললা, তখন যখন তুমি এটা পড়তে যাবা তখন দেখবা যে এটা তোমার কাছে একদম পানির মতো, এই যে মিউকাসের মতো একদম পিচ্ছিল পিচ্ছিল লাগতেছে। ঠিক আছে, সো এ কারণে হচ্ছে আমি তোমাকে এই ফ্লোটা দেখালাম। এবং দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এটা কবে কবে এসেছে, 2022 সালে এসেছে। তার মানে 23 সালে যেটা এসেছিল সেটা এর কাছাকাছি ছিল, তুমি চেক করে দেখবা যে 23 সালে কোনটা এসেছে। এরপরে 24 সালে কেমন আসতে পারে, এইটারই কাছাকাছি। যেমন জাইমোজেনিক এসেছে, পরবর্তী বছর হয়তো বা আর্জেন্টাফিন, তোমাদের বছর হয়তো বা কি আমাদের অক্সেন্টিক সেল, মিউকাস সেল আসবে না, সমস্যা নেই। তো এইভাবে হচ্ছে তোমাকে পড়তে হবে। ওকে, এরপর দেখো এই যে ব্যাখ্যামূলক প্রশ্ন। ব্যাখ্যামূলক প্রশ্ন কি, যেই প্রশ্নগুলোর অপশনের চারটা অপশনই তুমি এরকম ভেঙে ভেঙে পড়তে পারো। দেখো বলা হয়েছে যে নিচের কোনটি সঠিক উত্তর, তো একটা সঠিক উত্তরের টার্ম থেকে এসেছে, আরেকটা সঠিক উত্তর কিভাবে তার ওয়ার্ড ব্রেকডাউন করতে হবে সেরকম একটা প্রশ্নের উত্তর দেওয়া আছে, আরেকটা সঠিক উত্তরে যে তোমার কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেয়া আছে যে যেই উত্তরটি সঠিক তাকে সঠিক উত্তর বলে। সো এ ধরনের সংজ্ঞা দেয়া আছে, এবং হচ্ছে কোনোটিই নয়। ঠিক আছে, তো কোনোটিই নয় মানে কি, আমার আসল উত্তর কোনটা সেটা আমি হচ্ছে এখানে পড়বো। তো এরকম ব্যাখ্যামূলক প্রশ্ন যত বেশি পড়বা তত তোমার কিন্তু কি হবে, মেধাবী তালিকায় উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন দেখো কোশ্চেন জেনারেশন, এই ব্যাপারটা আমি মনে করি না, বা আমি যতদূর জানি যে কেউ হয়তো বা তোমাকে বলেনি, বা কেউ যদি বলে থাকে সে খুব ভালো একটা অ্যাডভাইস তোমাকে দিয়েছে। কোশ্চেন জেনারেশন ব্যাপার হচ্ছে যখন তুমি একটা কিছু পড়তেছো, এই জায়গা থেকে তুমি নিজে যখন প্রশ্ন তৈরি করতে পারো। দেখো প্রথমত তুমি কি পড়েছো, আমি কি পড়েছি, কতটা পড়েছি মানে হচ্ছে এই আওতায় আমি কতখানি কভার করছি, কোন টপিক এই যে কত পড়াটা আমি পড়েছি সব থেকে বেশি এসেছে। এবারে সেই বেশি আসার জায়গা থেকে আমার সেটা কি দাগানো লাইনের অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত না। যদি অন্তর্ভুক্ত হয় তাহলে তো খুব ভালো, আমি বেশ কয়েকবার প্রশ্নটা পাবো। কিন্তু যদি না দাগানো হয় সেক্ষেত্রে কিন্তু আমার জিনিসটা পড়তে হবে, সেক্ষেত্রে কি আমার জিনিসটা
পড়তে হবে এবং এভাবেই তুমি কিন্তু প্রশ্ন জেনারেট করতে করতে পারবা। আমার মনে হচ্ছে যে আমার জিনিসটা একটু মানে কনফিউজিং লাগতেছে যে ভাইয়া একবার বললেন কোন টপিক বেশি? আমার টপিক জিনিসটাই তো দাগানো লাইনের মধ্যে আছে। কিন্তু না, ব্যাপারটা এরকম না। দেখো, তোমার টপিকের মধ্যে, ধরো তোমার টপিকের মধ্যে আমি তোমাকে যদি একটু দেখাই তাহলে বুঝবা যে আমাদের এস উপপর্যায়ের প্রধান কাজ হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমোজোমস্থ ডিএনএ সূত্রের রেপ্লিকেশন টুটুন, এই সময় হিস্টোন সংশ্লেষ হয়। তার মানে এখানে দাগানো লাইন কি তোমার শুধুমাত্র এই উপরের অংশটুকু? না, দাগানো লাইনের মধ্যে তোমার হচ্ছে সরি টপিকের মধ্যে তোমার কিন্তু শুধু এইটা অন্তর্ভুক্ত হয় নাই। তোমার দাগানো লাইন হচ্ছে এইটা, বাট তোমার এটা টপিক কোনটা? টপিক হচ্ছে এস উপপর্যায়। তার মানে যদি এস উপপর্যায় থেকে প্রশ্ন আসে, আমার এস উপপর্যায় পুরোটাই পড়তে হবে, সেখানে দাগানো লাইন থাকুক বা না থাকুক। এবং এই যে দাগানো লাইন যেটা নাই, ওইটা থেকে যখন তুমি প্রশ্ন তৈরি করতে পারবা, তখন আলটিমেটলি কিন্তু তুমি কি করতে পারবা, তোমার আসল প্রিপারেশনটা নিজের সাথে নিজে লড়াই মানে মিলাতে পারবা। দেখো যে তোমার হয়তোবা গত বছর প্রশ্ন এসেছে যে কোন কোষ বিভাজনের কোন দশায় ডিএনএ সূত্রের রেপ্লিকেশন ঘটে। বেশ ভালো প্রশ্ন। কিন্তু তোমার প্রশ্নের মধ্যে আরো একটা লাইন ছিল যে কোষ বিভাজনের কোন উপপর্যায়ে হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। দুইটার উত্তর একই, দুইটা টপিকও একই, বাট কি তুমি হচ্ছে একটা এড়িয়ে গিয়েছো, কারণ সেটা তোমার দাগানো লাইনের মধ্যে ছিল না। বাট টপিক তো তোমাকে হচ্ছে আগেই টিচাররা মানে অ্যালার্ম দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমার কিন্তু এই বছর আমি এটা থেকে প্রশ্ন করছি, তাহলে পরবর্তী বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো এভাবেই কিন্তু হচ্ছে আমাদের এই ব্যাপারগুলো কাজ করে। এবং তুমি যখন হচ্ছে এরকম করে কোনো কিছু পড়তে যাবা, তখন কিন্তু তোমার জন্য জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং জিনিসটা তোমার জন্য অনেক বেশি কি হয়ে যাবে, ইফেক্টিভ হবে। কিভাবে? যে তুমি যখন প্রশ্নগুলো সলভ করতে যাচ্ছ, তখন তোমার আলটিমেটলি ভিজুয়ালাইজেশন হচ্ছে, দ্বিতীয়ত তুমি এখান থেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন নিজে নিজে জেনারেট করতে পারতেছো এবং যখন তোমার সামনে ধরনের প্রশ্ন আসতেছে তুমি ইজিলি ডিফেন্ড করতে পারতেছো। তো তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম যে মাইটোসিসের কোন পর্যায়ে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়? আশা করি তোমরা প্রত্যেকে এই অ্যান্সারটা করতে পারবে। আমি তোমাকে অপত্য সেন্ট্রোমিয়ারের কথা বলিনি, আমি তোমাকে অপত্য ক্রোমোজোমের কথা বলছি। সম্পূর্ণ বইটা পড়ে, বই বলতে বারবার বই বলতেছি, সম্পূর্ণ চ্যাপ্টারটা পড়ে তারপরে হচ্ছে তোমাকে কিন্তু এটার অ্যান্সার করতে হবে। আশা করি তুমি হচ্ছে অ্যান্সারটা করতে পারবা। তো তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আমাদের এক্সাম ব্যাচে। এক্সাম ব্যাচে কিন্তু হচ্ছে শুধুমাত্র আমরা এক্সাম দিচ্ছি না, 95টা এক্সামের সাথে সাথে তোমাকে কিন্তু আমরা 15টা ক্লাস দিতেছি, একই সাথে আমাদের এরিয়া মার্কিং মানে হচ্ছে আমাদের দাগানো বই দিচ্ছি এবং একই সাথে আর অনেক কিছু থাকতেছে। এবং তোমরা যদি চাও যে একটা একদম বেসিক থেকে তুমি প্রিপারেশন নিবা, অবশ্যই ফুল কোর্সে ভর্তি হতে হবে এবং ফুল কোর্সের সাথে সাথে তুমি কিন্তু এক্সাম ব্যাচ এবং শর্ট কোর্স দুইটাই পেয়ে যাবে। এবং আমাদের যে কোর্স, আমাদের শর্ট কোর্সে হচ্ছে আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো আবার রিপিট করা হবে এবং নতুন যে ক্লাসগুলো আসবে সেগুলো তো থাকছেই। তো তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই প্রিপারেশন নিতে থাকো যাতে হচ্ছে আমার জুনিয়র হতে পারো। দেখতেই পাচ্ছ আমি হচ্ছে ফার্মেসির জার্সি পরে আছি। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু ফার্মেসি না, বাকি 6টা ডিপার্টমেন্ট আছে, সেই 6টা ডিপার্টমেন্ট মানেও কি তবে ডিউনিটির অংশ। এবং যেটাতে তুমি বলো না কেন তুমি আসলে বায়োলজিক্যাল সায়েন্স পড়তেছো এবং এটা তোমার জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।